স্টোরি হাউসের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন রিমিল। পূর্ব ভারতের বনাঞ্চল অনেক প্রাচীন। ঋগ্বেদে একে কিকটের বন বলে উল্লেখ করা হয়েছে। এই বনকে হো ভাষায় বলা হয় হিরুম বুরু। বুরু মানে জঙ্গল। হো জাতির মানুষেরা এই জঙ্গলে প্রায় ৮,০০০ বছর ধরে বসবাস করছে। তারা প্রকৃতির পূজারী। তাদের ঈশ্বর হলেন সিংহ বোঙ্গা। অনেকে বলেন সিংহ বোঙ্গা নাকি সূর্য দেবতা, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আদি সৃষ্টিকর্তা। হো সংস্কৃতি, হিরুমের জঙ্গল, নদী, পাহাড়, ঝর্ণার প্রতিটি বিন্দুতে মিশে আছেন সিংহ বোঙ্গা। আমাদের আজকের গল্পের পটভূমি হিরুমের জঙ্গল। সিংহ বোঙ্গার কাল্পনিক কন্যা রিমিলের হঠাৎ করে মানব শরীর প্রাপ্তি এবং সংসার জীবন যাপনের হাসি, কান্না, চাপান উতর নিয়ে আমাদের আজকের এই গল্প। রিমিলের সন্তানরাও তার মতো দৈব শক্তি নিয়ে জন্মেছে। এই গল্প এক দেবতার মানুষ হওয়া নিয়ে। কিন্তু মানুষ হওয়ার পরেও দৈব শক্তি কিছুতেই তার এবং তার পরিবারের পিছু ছাড়ল না। তার ফলে শুরু হলো দেবতা মানুষে এক তুলকালাম কাণ্ড। গল্পটি আমরা 2টি অথবা 3টি পার্টে পরিবেশন করব। আজকে আপনারা শুনছেন রিমিলের প্রথম পর্ব। হিরুমের জঙ্গলে রিমিল ৮,০০০ বছর ধরে ঘুরছে। হিরুমের জঙ্গল চাইলে তুমিও খুঁজে পাবে। বর্তমান ভারতের ছোটনাগপুর মালভূমি, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, এমনকি পশ্চিম বাংলাতেও এই সমস্ত জঙ্গলের ছোট ছোট টুকরো এখনও বেঁচে আছে। রিমিল সিংহ বোঙ্গার মেয়ে। পিতা সিংহ বোঙ্গার অভিশাপে রিমিলকে পৃথিবীতেই থাকতে হবে। যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন জঙ্গল থাকবে, নদী থাকবে, গাছের কোটরে পাখি থাকবে, পাথরের গায়ে শ্যাওলা থাকবে, রিমিলকে পৃথিবীতেই থাকতে হবে। যদিও ৮,০০০ বছর রিমিলের জীবনের খুব একটা বড় অংশ নয়। এই তো কিছুদিন আগেও বাবার সাথে ঘুরে ঘুরে সে গাছে গাছে ফুল ফোটাতো। গ্রীষ্মকালে তাদের পূর্ব আকাশের সূর্য ডালিম যখন মধ্য গগনে এসে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে জঙ্গলটাকে পুড়িয়ে শ্মশানের মতো নিষ্প্রাণ ধূসর করে তুলত, তখন সে সূর্যের গায়ে তার ঠান্ডা হাত বুলিয়ে সূর্যকে শান্ত করত। হাওয়ার আঁচল থেকে একটা একটা করে জলের মুক্ত কুড়িয়ে সে মেঘ বানাতো। সেই মেঘ থেকে যখন বৃষ্টি হতো, নিজের তৈরি করা বৃষ্টিতে আদিবাসী মেয়ে সেজে সে কতবার ভিজেছে। সেসব খুব পুরনো কথা নয়। ৮,০০০ বছর দেখতে দেখতে কেটে গেল। মাঝে মাঝে মনে হয় যে বাবার কাছে হয়তো আর কোনো দিনই সে ফিরে যেতে পারবে না। যদিও তার অভিশাপ পৃথিবীতে থাকার, জঙ্গলে থাকার নয়। সে চাইলে অন্য কোথাও গিয়েও থাকতে পারত, কিন্তু এই সমস্ত জঙ্গলে জঙ্গলে সে ঘুরে বেড়ায়, কারণ এই জঙ্গলের আদিবাসী সমাজ হাজার হাজার বছর ধরে তার বাবাকে ঈশ্বর রূপে মেনে আসছে। তাই এই পাহাড়ের ঝর্ণার কল্লোল ধ্বনিতে, এই জঙ্গলের বাতাসের গানে, এই নদীর নুড়ি পাথরে, ওই হাতিদের পালের
বুড়ো হাতিটার অভিজ্ঞতায় সিং বঙ্গা মিশে আছে। একটা সময় রিমিলও মিশেছিল। হো ভাষায় রিমিল মানে মেঘ। আজকাল কেউ আর রিমিলের পুজো টুজো করে না। রিমিলকে ওরা সবাই ভুলে গেছে। কিন্তু রিমিল এই জঙ্গলকে আর জঙ্গলের মানুষকে ভীষণ ভালোবাসে। মানুষকে হয়তো সে একটু বেশিই ভালোবাসে। হায় রে ভালোবাসা, ভালোবাসতে গিয়েই আজ এই অভিশপ্ত জীবন সে কাটাচ্ছে। তবু ভালোবাসা তার কিছুতেই কমে না। সিংবঙ্গার এই জঙ্গলে কত কিছু ঘটল, কত নতুন প্রাণী এলো, কত পুরনো প্রাণী হারিয়ে গেল। শিকার আর শিকারীর বন্য আদিম মিলন, একজনের আত্মবলিদান, আরেকজনের উদরপূর্তি। সদ্য মাতৃহারা বানর শিশুর চোখে মায়ের মতন আদর করে সে ঢেলে দিত বনফুলের সৌন্দর্যের মোহ। পিতা সিংবঙ্গা যখনই মৃত্যুরূপে কোনো মায়ের কোল খালি করত, কোনো সঙ্গিনীর সরল জীবনে এঁকে দিত সঙ্গীকে হারানোর রক্তাক্ত বিরহ, তখনই বড় দিদির মতো কোঁচড় ভরে আমের আচার হাতে উপস্থিত হতো রিমিল। চোখের জল মুছিয়ে দিয়ে বলতো, এই দেখ, জীবনে কত কত ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে, কিন্তু ভালো জিনিসও তো আছে। আজকে মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু কালকে সব ঠিক হয়ে যাবে দেখিস। সব অভাগাকে বুকে জাপটে ধরে অভেদ্য অন্ধকারের ভিতর ছোট্ট একটা আলোর প্রদীপ জ্বেলে দেওয়া, এই ছিল তার স্বভাব। এই স্বভাব মেয়ে বাবার থেকে পেয়েছে। তখন না কিচ্ছু ছিল না, কিচ্ছু না মানে কিচ্ছু না, শুধু ছিল অন্ধকার, গহীন কৃষ্ণ নিশ্ছিদ্র অন্ধকার। সৃষ্টির সম্ভাবনা তখন পাতালের কারাগারে বন্দী। অন্ধকারের সেই অতল সমুদ্রের ভিতর শক্তি পুঞ্জীভূত হয়ে প্রকাশিত হলেন সৃষ্টিকর্তা স্বয়ং সিংবঙ্গা রূপে। ঘুমিয়ে থাকা প্রকৃতিকে তিনি জাগিয়ে তুললেন। গাছেদের দিলেন উচ্চতা, পাহাড়কে দিলেন ধৈর্য, নদীকে দিলেন প্রবাহী শক্তি। জড় রূপে ঘুমন্ত জীবেদের শরীরে ফু দিয়ে তিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন। বাতাসের গায়ে তিনি ছড়িয়ে দিলেন বৃষ্টির গন্ধ। তুষারের রাজত্ব শেষ হতেই পৃথিবীর আকাশ জুড়ে কালো মেঘ ঘনিয়ে এলো। আসন্ন বৃষ্টির প্রতিশ্রুতি থেকে জন্ম নিল রিমিল, সিংবঙ্গার আদরের মেয়ে। জঙ্গলের বুনো গাছে থোকা থোকা ফুল ফোটার মাঝে যে সারল্য থাকে, নদীর বুকে রঙিন মাছেদের ঝাঁকে যে চাঞ্চল্য থাকে, সন্ধেবেলার অন্ধকার জঙ্গলের ভিতর ঝিঁঝির ডাকে যে রহস্যময়তা থাকে, এসব কিছুই আসলে রিমিল। রিমিল তৃষ্ণার্ত পথিকের গলা ভিজোতে ভিজোতে কণ্ঠ নালিবে নামা ঠান্ডা জলের মতো। মানুষের জীবনের সমস্ত প্রেমে, যাপনে, বিচ্ছেদে, উৎসবে এবং শোকে আজীবন মিশেছিল রিমিল। মানুষের যাবতীয় কর্মকাণ্ডের সাথে জুড়ে থাকতে থাকতে একদিন তার মনে হলো, মানব জীবন বড়ই মধুর। সেখানে না পাওয়া আছে, অভাব আছে, হারানো আছে, আফসোস আছে, কিন্তু এসব অনিশ্চয়তা পেরিয়ে আছে রহস্যের গন্ধ, প্রাণ ভরে বাঁচার আমন্ত্রণ। কিছুদিনের জন্যে হলেও এই মানব জীবনের স্বাদ সে নিতে চায়। রং বেরঙের জামা কাপড় পরতে চায়, রকমারি খাবার খেতে চায়,
রোদে পুড়ে কষ্ট পেতে চায়, বৃষ্টিতে ভিজে শান্ত হতে চায়। এক মানবী রূপে বাবা মার হাত ধরে সে ঘুরতে চায়, বন্ধুদের সাথে দুষ্টুমি করতে চায়, ভাই বোনদের সাথে খেলতে চায়, প্রেমিকের বুকে মাথা রাখতে চায়। কোনো এক আদিবাসী ছেলের সাথে সে ঘর বাঁধবে এই জঙ্গলে। তাদের কুটিরের জানলা দিয়ে দেখা যাবে শাল গাছের সারি। শীতের শেষে পলাশ গাছে যখন ফুল আসবে, সে স্বামীর সাথে বসে জানলা দিয়ে দেখবে। সে মা হতে চায়, নিজের পেটে সন্তান ধারণ করতে চায়। তাদের সময়ে সময়ে স্নান করানো, খাওয়ানো, গল্প বলা, ঘুম পাড়ানো সব কিছু করতে চায়। অন্তত একবার সে মানুষ হয়ে জন্মাতে চায়। মেয়েকে এসব ভাবতে দেখে সিংবঙ্গা হয়তো মনে মনে বললেন, বেশ, এত করেই যখন চাইছিস ঠিক আছে, যা একবার ঘুরেই আয় পৃথিবী থেকে। নদীটা এক এক জায়গায় এতটাই সরু আর পাতলা যে দিব্যি পায়ে হেঁটে মানুষ পার হতে পারে। একটু আগে একদল মেয়ে নদীর এই পাড়ের জঙ্গল থেকে রান্নার কাঠ সংগ্রহ করে নদীর বুকের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এই পথ দিয়েই নদীর ওপারের গ্রামের দিকে চলে গেল। তাদের দেখতে দেখতেই দূরে একটা শাল গাছের ডালে পা দোলাতে দোলাতে রিমিল এসব ভাবছিল। তখন লাল টুকটুকে সূর্য ডালিম পশ্চিমের আকাশের একদম শেষে এসে ঝুলছে। একটু পরেই টুপ করে ঝরে পড়বে কালা দিঘিতে। হলদেটে লাল আলো আর অন্ধকার মিশে জঙ্গলটাকে মায়ার রাজ্য মনে হচ্ছে। হঠাৎ রিমিল উপলব্ধি করল যে একটু আগে মেয়েগুলো যেখান থেকে হেঁটে গেল, মানে নদীটা যেখানে সরু আর পাতলা হয়ে এসেছে, সেখানে সে দাঁড়িয়ে আছে। এখানে এলো কি করে? সে তো শাল গাছের ওপর বসে পা দোলাচ্ছিল। তার চেয়েও বেশি অবাক করা বিষয় হলো রিমিল যেন একটা শরীর পেয়ে গেছে, মানুষের মতন শরীর। সে যখন আদিবাসী মেয়ে সাজে তখন যেরকম রূপ ধারণ করে, হাত পাগুলো সেরকমই দেখতে লাগছে। চোখের দুপাশ দিয়ে ঘন কালো মেঘের মতন চুল গড়িয়ে পড়ছে। বাতাসে উড়ে সে চুল চোখে নাকে এসে লাগছে। সে পাচ্ছে এসব দেখতে, কিন্তু কই, চাইলেই তো আর উড়ে গিয়ে শাল গাছের ডালে কিংবা ওই পাহাড়টার কাছে চলে যেতে পারছে না। সে কি তাহলে মানুষ হয়ে গেল? বাপরে, মানুষের হাত পা এরকম ভারী ভারী হয়? এত আঁটোসাঁটো একটা শরীরের ভিতর মানুষ থাকে কিভাবে? এ বাবা, তাহলে এখন এইভাবে এই এক পা দু পা করে কচ্ছপের মতন হেঁটে হেঁটে তাকে সব জায়গায় যেতে হবে? কি মুশকিল! মানুষ তো আবার উড়তেও পারে না, গাছেও ভালো চড়তে পারে না, আর কি ধীর গতিতে সমস্ত কাজ করে। শরীরে কোনো শক্তি টক্তি নেই, বেশি দূরের জিনিসও দেখতে পারে না। এ কি দেখছে সে? পৃথিবীটাকে মানুষ এরকম দেখে? হ্যাঁ, মানুষ তো তাহলে অর্ধেক জিনিস দেখতেই পায় না। আর মানুষ কানে এত অল্প শোনে কেন? এইটুকু শুনেই তার সব শোনা হয়ে যায়। ছি, মানুষ এত দুর্বল একটা প্রাণী, বাকি পশু পাখিদের থেকে তার আর কি এমন তফাৎ? এই একটা মানব জন্মের জন্য সে অমৃত লোক ছেড়ে এলো। কিন্তু পিতা সিংবঙ্গার কাছে গিয়ে সরাসরি তো সে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেনি। তাহলে কি সিংবঙ্গা তাকে অভিশাপ দিয়েছে? চলে তো এলো, মনে মনে একবার চেয়েই চলে আসতে পেরেছে, কারণ তখন সে দেবতা ছিল। কিন্তু এখন ফিরবে কিভাবে?
এই দুর্বল মানব শরীর কি আদেও তাকে ঊর্ধ্বজনিতে ফেরত পাঠাতে পারবে? সিঁড়ি বেয়ে নেমে আসাটা তো সোজা, কিন্তু ওঠাটা... হাওয়া এসে নদীর জলে যখন স্নান করে, নদীর জলে তীর তীর করে মৃদু তরঙ্গ ছড়িয়ে পড়ে। সেই তরঙ্গ আবার শান্ত হতেই যেই নদীর জলটা আবার আয়নার মতো স্বচ্ছ হয়ে গেল, অমনি নদীর জলে রিমিল তার মানবী রূপ দেখতে পেল। আহারে, কি অপূর্ব সে রূপ! অন্ধকারের মতন কালো, ছুরির ফলার মতো তীক্ষ্ণ, ঘুমের মতো স্নিগ্ধ, ছেলেবেলার মতো সরল, বিদ্যুতের মতন চঞ্চল, প্রেমের মতো পূর্ণ, শান্তির মতো শান্ত। তার সৌন্দর্যে সূর্য লজ্জা পেয়ে মেঘের ওড়না দিয়ে নিজের চোখ ঢেকে নিল। পৃথিবীতে এমন সুন্দর মানুষ এর আগেও জন্মায়নি, এর পরেও কখনো জন্মাবে না। ঝর্ণার জলের মতো টলটলে দুটো চোখে করুণা, প্রেম, কৌতূহল, মাতৃত্ব, প্রজ্ঞা এবং মুক্তির আলো চকচক করছে। নিজের এমন স্বর্গীয় রূপ দেখে মানব জীবনের অভিশাপটাকে আর অভিশাপ বলে মনে হলো না। রিমিলের আবার মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করলো বলেই সে বুঝল যে মানব জীবনের আরেকটা মজা আছে, সেটা হলো অন্তহীন ইচ্ছে। মানুষের ইচ্ছের তাড়নাটা আছে বলেই এই সামান্য মানব জীবনটাতেও অসামান্যতা স্পর্শ করার সুযোগ আছে। সূর্য ডালিম কালাদিঘিতে ঝরে যাওয়ার আগের মুহূর্তে সিংবঙ্গা ডালিমের শেষ লাল রঙের আলো রসটুকু চিপড়ে গোটা হিরুমের জঙ্গলে ছড়িয়ে দেন। অন্ধকারের বুকে ঢলে পড়ার আগে শেষবার জঙ্গলটা একবার জ্বলে ওঠে। সেই মায়াবী কালচে লাল আলোয় নিজের মোহিনী রূপ দেখে রিমিল এই মানব শরীরটাকে, এই নতুন জন্মটাকে ভালোবেসে ফেলল। পিতা সিংবঙ্গাকে প্রাণ ভরে ধন্যবাদ জানিয়ে সে তন্ময় হয়ে নদীর জলের প্রতিবিম্বে তার ধূসর নীল রঙের হীরের মতো জলজলে অথচ শীতল, চঞ্চল অথচ শান্ত, কুয়াশার মতো ঝাপসা আর উষার মতো স্বচ্ছ চোখ দুটির দিকে চেয়ে রইল। কালাদিঘিতে যে প্রকাণ্ড অজগরটা থাকে, তার মাথায় একটা মণি আছে, সিংবঙ্গার বসানো মণি। যখন পৃথিবীতে প্রথম প্রাণের স্পন্দন এলো, প্রথমবার মা হওয়ার আনন্দে ধরিত্রী মাতার চোখ থেকে ঝরে পড়ল এক ফোঁটা আনন্দাশ্রু। সেই আনন্দাশ্রু জমে তৈরি হলো এমন এক মণি যা রাতের বেলা জ্বলজ্বল করে। সিংবঙ্গা এই মণিকে বসালেন অজগরের রাজার মাথায়, নাম রাখলেন চন্দ্রমণি। সূর্য ডালিম খসে গেলেই চন্দ্রমণি জ্বলে ওঠে। চন্দ্রমণির নরম আলোয় জঙ্গলটাকে রূপোর রাজ্য বলে মনে হয়। রূপোর নদী, রূপোর পাহাড়, রূপোর মানুষ।
চন্দ্রমণির আলোয় সবাই রূপলী হয়ে যায়। রিমিল দেখল জলের ভিতর তার ছায়াটার ঠিক নিচেই একটা মাছ বুড়ুগ কোথা থেকে এসে হঠাৎ পাক খাওয়া শুরু করলো। মাছ বুড়ুগ আসলে মৃগেল মাছ। নদীর এই দিকটায় মৃগেল মাছ কখনোই আসে না, কেন এসেছে সেই জানে। হঠাৎ বাতাসে একটা শো শো করে শব্দ হল। রিমিল কিছু বুঝে ওঠার আগেই রিমিলের মাথার ওপর দিয়ে একটা তীর হাওয়ায় চক্কর খেয়ে মাছটার বুক ফুঁড়ে মাছটা সমেত নদীর নিচের পাথরের খাঁজে গিয়ে গেঁথে গেল। নদীর শান্ত জল মাছের রক্তে ভেসে গেল। চন্দ্রমণির ধূসর আলোয় জলে গুলতে থাকা রক্তটাকে কালো প্রেতাত্মার মতো দেখতে লাগছে। রিমিলের বুকটা ছ্যাঁত করে উঠল। এই নৃশংস বিভৎসতার দৃশ্যে তার মনটা ভারী হয়ে গেল। পিছন ফিরতেই সে দেখল একটা লম্বাটে বলশালী যুবক ধনুক হাতে তার দিকে চেয়ে কেমন যেন একটা শীতল হাসি হাসছে। হো জাতির মানুষেরা মৎস্য শিকার করে। শিকার আর শিকারীর রসায়ন তার কাছে কোনো নতুন বিষয় নয়। সে ছেলেটিকে জিজ্ঞেস করল, আনরে নাম কা? এটা হো ভাষার ৮,০০০ বছর আগেকার রূপ। ছেলেটি উত্তর দিল, আং লোংরায়। অর্থাৎ রিমিল জানতে চেয়েছে যে ছেলেটির নাম কি, আর ছেলেটি উত্তর দিয়েছে সে লোংরা। লুংড়া রিমিলের দেখা প্রথম মানব পুরুষ, কিন্তু এই ৮,০০০ বছরে সে লুংড়ার মতো আর একটিও পুরুষ দেখেনি। লুংড়া সেদিন জানতে চায়নি যে সে কে বা সে কোথা থেকে এসেছে। তার বদলে সে জিজ্ঞেস করেছিল, চিমিরেদা তানা তানা কিরো বাংতা? অর্থাৎ তুমিও কি আমার মতন একা একা ঘুরতে পছন্দ করো? রিমিলের সাথে লুংড়ার ভীষণভাবে ভাব হয়ে গিয়েছিল সেদিন। মাছ নিয়ে লুংড়া ফিরে গিয়েছিল, আর সারা রাত রিমিল বসেছিল নদীর পাড়ে। বসে বসে ভেবেছিল লুংড়ার কথা, তার সাথে কাটানো সময়ের কথা, ভেবেছিল নতুন পাওয়া এই মানব জীবনটার কথা। লুংড়া সেদিন সম্মোহিত হয়ে বাড়ি ফিরেছিল। তারপর থেকে লুংড়ার জীবনটা পাল্টে গেল। তার রুক্ষ শুষ্ক ঊষর জীবনে আনন্দ, স্বাধীনতা, সজীবতা আর প্রাণের মেঘ ঘনিয়ে এলো। ঘন কালো গভীর অন্তহীন মেঘ। সে মেঘের নাম ছিল রিমিল। লুংড়ার জংলি জীবনে যত কিছু না পাওয়া ছিল, যা কিছু হারানো ছিল, যা কিছু খামতি ছিল, সব ভরে উঠত রিমিল একবার হাসলে। সারা জীবন শিকার করে শিকারী লুংড়া নিজের অন্তরে যতখানি ক্ষুরোধার প্রাকৃতিক বুনো পাথুরে জেদ আর ধৈর্য জমিয়েছিল, গোটা হিড়ুম্বুরুর সমস্ত পুরুষ যে উদাসীন শৈবিক পৌরুষকে হিংসা করে, সেই অটল ধৈর্যকে নিমেষে টলিয়ে দিত রিমিলের ঝর্ণার ধারার মতো স্নিগ্ধ চঞ্চল দুটো চোখ। তারা দুজনে যখন দুজনকে জাপটে ধরে নদীর পাশে খোলা চাঁদের আলোর নিচে শুয়ে থাকে, তখন মনে হয়
জঙ্গলের শয়নকক্ষে জঙ্গলের রাজা আর রানী ঘুমোচ্ছে। তাদের শরীর ঘেঁষে জংলি লতা লতিয়ে ওঠে। তাদের ঘুম পাড়াতে বনের পাখি গান গায়। শিমুল গাছ ওদের মাথার নিচে পেতে রাখে তুলোর বালিশ। পাছে ওদের ঘুমোতে অসুবিধা হয়, তাই ওদের শরীরের নিচে গজিয়ে ওঠে নরম তুলতুলে ভেজা শ্যাওলা। আস্তে আস্তে লুংড়ার বন্ধু বান্ধব অর্থাৎ রুগু, লাকা, ডিঙ্গা, বুড়ুয়েন, ওড়ান এদের সাথেও রিমিলের বন্ধুত্ব হয়ে গেল। ওদের দলের নায়ক এখন লুংড়া, শক্তিশালী বুদ্ধিমান জঙ্গলের রাজা লুংড়া, আর নায়িকা রিমিল। ওদের দুজনকে নিয়ে বাকিরা এত বেশি মাতামাতি করে যে এক এক সময় রিমিল আর লুংড়া লজ্জা পায়। লোকসমাজের লৌকিকতা আর আলোচনার আলো এই দুটো জিনিস খুব একটা পছন্দ হয় না তাদের। এই জঙ্গলেই রিমিল আর লুংড়া ঘর বেঁধেছিল। রিমিলের সংসার করার স্বপ্ন, কুটিরের জানলা দিয়ে শাল গাছের শাড়ি দেখার স্বপ্ন সব সত্যি হলো। লুংড়ার পরিবার রিমিলকে এমনভাবে আপন করে নিল যে একসময় সে ভুলে গেল যে সে কোথা থেকে এসেছে। রিমিল ডুবে গেল সংসারে। এত সমস্ত সমারোহের মাঝেও রিমিল আর লুংড়ার জীবনে আনন্দের আলো সামান্য কমই ছিল, কারণ বিবাহের ৩-৪ বছর অতিবাহিত হওয়ার পরও তাদের কোনো সন্তান হলো না। বিয়ের প্রায় ৬ বছর পর এক অমাবস্যার দিনে রিমিল প্রথমবার মা হলো। জন্ম দিল একসাথে ২ যমজ পুত্রের, সিঙ্গা এবং মুরু। বাচ্চা দুটো গ্রামের বাকি সমস্ত বাচ্চার থেকে আলাদা। সিঙ্গা যেন তার বাবা লুংড়ার থেকেও ১০০ গুণ বেশি বুদ্ধিমান, শক্তিশালী, রণকৌশলে দক্ষ। সে যেন ঠিক মানুষ নয়, দেবতা। দৌড়ে তাড়া করে বুনো শুয়োর ধরে ফেলে, পাহাড়ের চূড়া থেকে ঝর্ণার নিচে লাফ মারে, গাছে এত তাড়াতাড়ি ওঠে যে বানরেও পাল্লা দিয়ে পারবে না। চোরাবালি থেকে একা টেনে অর্ধেক ডুবে যাওয়া হাতির শাবককে তুলে আনতে পারে। সিঙ্গাই লুংড়ার পরে সর্দার হবে, গোটা গ্রাম এটাই চায়। সিঙ্গা ছোট থেকেই অন্যের ব্যথা বুঝতে পারে। অচেনা লোকের ভালো করার জন্য সে নিজের প্রাণ দিয়ে দিতেও দ্বিধা করবে না। সিঙ্গাই প্রথম গ্রামের মানুষকে শেখালো যে শুধুমাত্র শিকার আর বনজ খাবার সংগ্রহ করা ছাড়াও আরও একটা উপায়ে এই ভুখা পেটের জন্য রসদ জোগাড় করা যায়। সেটা হলো বুনো ধানের চাষ। সিঙ্গাই ভারতবর্ষের প্রথম চাষি। আজ যে আধুনিক ধান আমরা চাষ করি তা বাঙালি শিখেছে তার মঙ্গোলয়েড জাতির পূর্বপুরুষদের কাছ থেকে। কিন্তু বাংলার মাটিতে ভোটচিনীয় মানুষরা আসার আগেও ধান চাষ হয়েছে, বুনো ধানের চাষ হয়েছে, আর সেটা করেছে অস্ট্রেলিয়া থেকে আসা আমাদের পূর্বপুরুষেরা। সিঙ্গা আমাদের সেই প্রাচীন নায়ক। সিঙ্গা আমাদের পাতে প্রথমবার ভাত তুলে দিয়েছিল। এই হলো রিমিলের যমজ ছেলের বড় ছেলে সিঙ্গা। আর ছোট ছেলে মুরু, সে কেমন? বুদ্ধিতে দাদার সমসাময়িক নয়, গতিতে দাদার থেকে সামান্য পিছিয়ে, কিন্তু শরীরের জোরে যেন দাদাকেও টপকে যায়। সে সিঙ্গার থেকেও বেশ খানিকটা লম্বা এবং চওড়া। মহাবলশালী সিঙ্গাকেও মুরুর কাছে কেমন যেন ছোট ছোট লাগে। মুরু এই বালক বয়সে 7 জন জোয়ান পুরুষকে একসাথে শক্তি পরীক্ষায় হারিয়ে দিতে পারে।
যে পাথর 5 জন শক্তিশালী যুবক মিলে ঠেলে সামান্য নড়াতে পারে না, মরু সেই পাথর কাঁধে তুলে পাহাড়ের চূড়ায় রেখে আসতে পারে। আর মরুর হৃদয়, না সেটাও ঠিক দাদার মতো নয়। সে পাপী আত্মা নয়, কিন্তু সিঙ্গার মতো সর্বজ্ঞানী কালপ্রাজ্ঞ উদার সে নয়। তার মনের আবেগ, দুঃখ, রাগ, অভিমান সব একেবারে সাধারণ মানুষের মতো। লুংড়া খেয়াল করে দেখল তার পরিবার সাধারণ পরিবার নয়। দীর্ঘদিন এই সাধারণ মানুষের মাঝে থাকলে তার সন্তানদের লাভের বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে রিমিলের বয়স বাড়ে না। গ্রামের মানুষ এই নিয়ে তাদের আড়ালে কানাকানি করে। তারা সিঙ্গার সাহস, বুদ্ধি, শক্তি ইত্যাদিকে শ্রদ্ধা করে, কারণ সিঙ্গা তাদের কাজে লাগে। কিন্তু মরুকে তারা ভয় পায়, আর তাদের এই ভয়কে মরু উপভোগ করে। লুংড়া ভাবল, পারস্পরিক ভালোবাসাটুকু বেঁচে থাকতে থাকতেই সরে যাওয়া দরকার। সে চায় না তাদের কেউ বিপদ ঘটাক বা তাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক। রিমিল এবং তাদের সন্তানদের নিয়ে লুংড়া হিড়ুম্বুরুর সেই অংশে চলে গেল যেখানে জঙ্গল এমন ঘন আর নিশ্ছিদ্র যে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারে না। জঙ্গলের এই দিকটায় বাঘের উপদ্রব বেশি। নদীতে কুমির, কামট আর মাছ ঠিক ঠিক করছে। অজস্র খাল, বিল আর নদীতে ঘেরা জঙ্গলের এই অংশে গাছগাছরা ঘন সবুজ আর সজীব। জঙ্গলের এই দিকটায় সারা বছর বৃষ্টি হয়। পোকামাকড়ের উপদ্রবও বেশি, স্যাঁতস্যাঁতে আবহাওয়া আর কি। আর এখান থেকে সমুদ্র বিশেষ একটা দূরে নয়। স্টোরি হাউসের আজকের পর্বে আপনারা শুনলেন রিমিলের প্রথম অংশ। আগামী সপ্তাহে আমাদের তরফ থেকে থাকছে একটি ছোট্ট শর্ট ফিল্ম, কর্পোরেট স্লেভ। আগামী সপ্তাহের পরের সপ্তাহে রিমিলের পরের পর্বটি আপনারা শুনতে পাবেন। প্রত্যেক শুক্রবার রাত 11টায় আমরা একটা করে নতুন গল্প নিয়ে আসি। গল্পগুলো শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।